আজকে আমরা ভার্জিনিয়া উলফের লেখা এ রুম অফ ওয়ান্স ওন এই এসেটা নিয়ে আলোচনা করব। এই এসেটা পাবলিশ হয়েছিল 1929 সালে, ঠিক আছে। 1929 এটা পাবলিশ করা হয়েছিল। এবং এই এসেটা তিনি দুটো লেকচার দিয়েছিলেন দুটো কলেজে। সেই দুটো কলেজের নাম আমাদের মনে রাখতে হবে। সেই দুটো কলেজের নাম হচ্ছে নিউহ্যাম এবং গার্টন। তাহলে 1928 সালে ভার্জিনিয়া উলফ নিউহ্যাম এবং গার্টন কলেজে দুটো লেকচার দিয়েছিলেন। সেই দুটো লেকচার পরে রিটিন আকারে বের হয়, ঠিক আছে, একটা এসে হিসেবে আত্মপ্রকাশ করে। সেই এসেটার নাম হচ্ছে এ রুম অফ ওয়ান্স ওন। ওকে। এবং যে লেকচারটা দিয়েছিলেন তিনি, যে দুটো লেকচার দিয়েছিলেন, সেটা হচ্ছে উইমেন অ্যান্ড ফিকশন, ঠিক আছে। তো এই লেকচার দুটো পরে এসে হিসেবে আত্মপ্রকাশ করে। এসেটার নাম হচ্ছে এ রুম অফ ওয়ান্স ওন, এবং এটা পাবলিশ করা হয়েছিল 1929-এ। এবং লেকচারগুলো তিনি দিয়েছিলেন নিউহ্যাম এবং গার্টন কলেজে, ঠিক আছে, 1928-এ। তাহলে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তো ভার্জিনিয়া উলফের মেন যে আর্গুমেন্টটা ছিল সেটা হচ্ছে যে উইমেনদের কী প্রয়োজন লেখার জন্য বা তাদের ক্রিয়েটিভিটিটাকে ফ্লারিশ করার জন্য, যে একটা প্রাইভেট স্পেস, এ রুম অফ ওয়ান্স ওন, একটা প্রাইভেট স্পেস প্রয়োজন, একটা প্রাইভেট রুম প্রয়োজন, যেখানে তারা তাদের ক্রিয়েটিভিটিটাকে ফ্লারিশ করতে পারবে উইদাউট এনি ডিস্টারবেন্স। কোনো রকম ডিস্টারবেন্স ছাড়াই তারা তাদের লেখালেখি করতে পারবে বা তাদের যে ক্রিয়েটিভ ট্যালেন্ট আছে সেটাকে ফ্লারিশ করতে পারবে, ঠিক আছে। তার জন্য কি একটা প্রাইভেট স্পেসের প্রয়োজন, একটা প্রাইভেট রুমের প্রয়োজন, ঠিক আছে। আর তিনি বলছেন কি যে উইমেনদের ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটাও খুব প্রয়োজন, তাদের টাকা ইনকাম করাটা খুবই প্রয়োজন। কেন? কারণ তারা যদি টাকা ইনকাম না করে, হতে পারে হয়তো কোনো একটা উইমেনের উপর তার ফ্যামিলি ডিপেন্ড করে, ঠিক আছে। আর্নিং হয়তো সেই একজন আর্নিং মেম্বার, সে যদি টাকা ইনকাম না করে তাহলে সে নিজে কী খাবে বা পরিবারের বাকি সদস্যদের কী খাওয়াবে? তাহলে সেক্ষেত্রে কি খিদাটা তো আগে প্রয়োজন, খাওয়ারটা আমাদের আগে প্রয়োজন। তো সেক্ষেত্রে কি উইমেনদের আর্থিক দিক থেকে সচ্ছল হওয়া ইম্পর্টেন্ট, ইনকাম করাটা ইম্পর্টেন্ট, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের প্রয়োজন। এই প্রসঙ্গে একটা বলে রাখি, সুকান্ত ভট্টাচার্যের একটা আমার সুন্দর কবিতা মনে পড়লো, হে মহাজীবন, যেখানে তিনি বলছেন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, ওকে, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। তোমার পেটে যদি খিদে থাকে তাহলে তোমার কবিতা কিন্তু আসবে না, তুমি কবিতাটাকে উপভোগ করতে পারবে না, ঠিক আছে। তো তেমনিভাবে যে তোমার যদি ইনকাম না থাকে, তুমি যদি খেতে না পাও, তাহলে তোমার ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে তুমি ফ্লারিশ করতে পারবে না। আগে তোমাকে পেটটা ভরাতে হবে। পেট কী করে ভরবে? তার জন্য তোমাকে ইনকাম করতে হবে, ঠিক আছে। এই কারণে তিনি বলছেন যে উইমেনদেরও ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের প্রয়োজন, তাদেরও ইনকাম করতে হবে, ঠিক আছে। বোঝা গেল যে তিনি কেন বলছেন যে একটা প্রাইভেট স্পেসের প্রয়োজন এবং ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের প্রয়োজন বা ফাইন্যান্সিয়াল অটোনমিটা প্রয়োজন, ঠিক আছে। তাহলে ইনকাম যদি করতে পারে তাহলে বাকি কিছু চিন্তা করতে হবে না, নিজেকে নিয়ে বা পরিবারের বাকি সদস্যদের নিয়ে, ঠিক আছে। এবং যদি একটা প্রাইভেট স্পেস থাকে, একটা রুম থাকে, তাহলে উইদাউট এনি ডিস্টারবেন্স, কোনো রকম প্রবলেম ছাড়াই, ঠিক আছে, বা ডিস্টারবেন্স ছাড়াই সে কী করতে পারবে? নিজের ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে প্রকাশ করতে পারবে একজন উইমেন। এই কারণে তিনি বলছেন যে একটা প্রাইভেট স্পেস, ওকে, এবং আমাদের ইনকাম করাটা প্রয়োজন, টাকা ইনকাম করাটা প্রয়োজন, ঠিক আছে। আমি বলেছি যে এই এসেটা পাবলিশ করা হয়েছিল 1929-এ। তার মানে দেখা যাচ্ছে যে ইংল্যান্ডে উইমেনদের ভোটিং রাইটটা কিন্তু ততদিনে চলে এসছে। 1918-তে উইমেনদের ভোটিং রাইট দেওয়া হয়েছিল যে তারা ভোট দিতে পারবে, ঠিক আছে। প্রায় 8.4 মিলিয়ন উইমেনদের ভোটিং রাইটটা দেওয়া হয়েছিল। আগে মানে ভোটাধিকার ছিল না ওদের, ওটা ভোট দিতে পারতো না উইমেনরা, ঠিক আছে। তো 1918 সালে তারা কিন্তু ভোটিং রাইটটা পায়, ঠিক আছে। প্রায় 8.4 মিলিয়ন উইমেন ভোটিং রাইট পেয়েছিল, ঠিক আছে। এখানে ভার্জিনিয়া উলফ অ্যাকচুয়ালি খুঁজে পেতে চাইছেন বা সার্চ করার চেষ্টা করছেন যে উইমেনরা কেন পিছিয়ে আছে, মহিলারা এত কেন পিছিয়ে, ঠিক আছে। এই সমাজে মহিলাদের অবস্থানটা এত পেছনে কেন, এটা তিনি খোঁজার চেষ্টা করছেন, সার্চ করার চেষ্টা করছেন, ঠিক আছে। যে পুরুষরা কেন এত এগিয়ে, উইমেনরা কেন এত পিছিয়ে, এইটা তিনি খোঁজার চেষ্টা করছেন। তো এই কারণে তিনি বিভিন্ন জায়গায় যাবেন, ঠিক আছে। তো 3টে জায়গার কথা আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে অক্সব্রিজ, ওকে, সেকেন্ড হচ্ছে ফার্নহ্যাম, আর থার্ড হচ্ছে ব্রিটিশ মিউজিয়াম,
ওকে, তো তিনি অক্সব্রিজ, এটা একটা ফিকশনাল ইউনিভার্সিটি, ঠিক আছে। পর ভার্জিনিয়া উলফ খোঁজার চেষ্টা করবেন যে সোসাইটিতে উইমেনদের অবস্থানটা এত পেছনে কেন, পুরুষরা কেন এত এগিয়ে বা উইমেনরা কেন এত পিছিয়ে, বা তারা কেন নিজেদের একটা লিটারারি ট্র্যাডিশন তৈরি করতে পারেনি, বা এত কম সংখ্যক মহিলা কেন লিখেছেন বা লিখছেন, পুরুষরা এত লিখছে, ওই মহিলারা কেন লিখতে পারছে না, তিনি কারণটা খোঁজার চেষ্টা করবেন। এই কারণে তিনি একটা জায়গায় যাবেন যেটার নাম হচ্ছে অক্সব্রিজ। ওকে, তো এই অক্সব্রিজে, এটা হচ্ছে তোমার মেলদের জন্য একটা কলেজ, পুরুষদের জন্য একটা কলেজ। তো এই অক্সব্রিজে তিনি কি দেখবেন, যে এখানে সুযোগ সুবিধা খুব ভালো, ঠিক আছে। এখানে রিসার্চ ফেসিলিটি আছে, লাইব্রেরিগুলো খুব ভালো, অনেক বই পাওয়া যাবে এই লাইব্রেরিতে, ঠিক আছে। সব কিছু ল্যাভিসলি ফার্নিশড, খুব সুসজ্জিত সব জিনিস, ঠিক আছে। এখানে ভালো খাবার দেওয়া হয় স্টুডেন্টদের, এখানে ইন্টেলেকচুয়াল কথোপকথন হয়, ঠিক আছে, স্টুডেন্টদের মধ্যে, টিচারদের মধ্যে। তো এখানে কি সব কিছুই ভালো, তিনি দেখছেন যে ফেসিলিটি ভালো, রিসার্চ তোমার ফেসিলিটিসগুলো ভালো, ইনফ্রাস্ট্রাকচার ভালো, ঠিক আছে, স্টুডেন্টদের ভালো মিল প্রোভাইড করা হচ্ছে, ওকে, ইন্টেলেকচুয়াল এক্সচেঞ্জ হচ্ছে স্টুডেন্টদের এবং প্রফেসরদের মধ্যে। এটা তিনি লক্ষ্য করলেন মেলদের কলেজ, ঠিক আছে। তাহলে মেলদের জন্য যে কলেজটা ছিল সেখানে সব কিছুই তিনি ভালো লক্ষ্য করলেন, ঠিক আছে। ওয়েল ফার্নিশ রুম, রিসার্চ ফেসিলিটি, স্কলারশিপের ফেসিলিটি, ঠিক আছে, ভালো 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 খাবার দেওয়া হচ্ছে, ঠিক আছে, স্টুডেন্টদের, এই বিষয়গুলো তিনি লক্ষ্য করলেন। এবং সেখানে তিনি কী করলেন, আমরা দেখব যে ভার্জিনিয়া উলফ লাঞ্চও করলেন, ঠিক আছে, অক্সব্রিজে। এরপর তাহলে অক্সব্রিজ থেকে তিনি যাবেন কোথায়, ফার্নহ্যামে। ফার্নহ্যাম এটাও উইমেনদের জন্য একটা কলেজ। তো এখানে দেখবেন বিপরীত চিত্র, তাহলে সেখানে সব কিছু ভালো, ঠিক আছে, এখানে কিন্তু কি সব কিছুই খারাপ, কোনো কোয়ালিটি এডুকেশন নেই, ঠিক আছে, ইনফ্রাস্ট্রাকচার ভালো নয়, ফেসিলিটি খুব কম, ঠিক আছে, খাবারের কোয়ালিটি ভালো নয়, এখানে গসিপ বেশি হয়, ইন্টেলেকচুয়াল কথোপকথন কম হয়, ঠিক আছে, লিমিটেড রিসোর্স, ফাইন্যান্স মানে এখানে টাকা খুব একটা আসে না এই কলেজে, ঠিক আছে, এদেরকে টাকা ততটা স্যাংশন করা হয় না। তার মানে কি উইমেন কলেজটাকে নেগলেক্ট করা হচ্ছে। সেখানে দেখো সব কিছু হাইফাই, এখানে কি ততটা ফেসিলিটি এখানে নেই, যে কারণে কি উইমেনরা কোয়ালিটি এডুকেশনটা পাচ্ছে না। তো কোয়ালিটি এডুকেশন না পাওয়ার ফলে তাদের কি, তারা ট্যালেন্টটাকে প্রকাশ করতে পারছে না, জাহির করতে পারছে না। এটা তিনি লক্ষ্য করলেন কোথায়, ফার্নহ্যামে, যেটা উইমেনদের জন্য কলেজ ছিল। তাহলে দুটো বিপরীত চিত্র, অক্সব্রিজ হচ্ছে মেলদের জন্য আর এটা ফিমেলদের জন্য, ঠিক আছে, সম্পূর্ণ বিপরীত চিত্রকে তিনি তুলে ধরলেন। এবার তিনি ধীরে ধীরে বুঝতে পারছেন যে উইমেনদের কীভাবে কি সাপ্রেস বা অপ্রেস করা হতো, বা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করা হতো, ঠিক আছে। সোসাইটি মনে করতো যে তাদের কি পড়াশোনার কোনো প্রয়োজন নেই, চাকরি বাকরি করার কোনো দরকার নেই, তারা কী করবে, ঘরে থাকবে, ঠিক আছে, চিলড্রেনদের টেক কেয়ার করবে, স্বামীর টেক কেয়ার করবে, এটাই হচ্ছে তাদেরকে ডিউটি, পড়াশোনার কোনো কি প্রয়োজনীয়তা নেই। যে কারণে সেই পরিমাণে উইমেন রাইটার কি আসেনি, বা তাদের লিটারারি একটা ট্র্যাডিশন তারা তৈরি করতে পারেনি, যে এটা উইমেন রাইটিং বলে আমরা বলতে পারি, ঠিক আছে। একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে অক্সব্রিজে যখন তিনি ছিলেন সেখানে কিন্তু তাকে লনে হাঁটতে দেওয়া হয়নি, লাইব্রেরির বইগুলো অ্যাক্সেস করতে দেওয়া হয়নি। তার মানে কি উইমেনদের লিমিটেশন ছিল যে এগুলো সব মেলরা করবে, ফিমেলরা পারবে না, বা উইমেনরা এগুলো করতে পারবে না, ঠিক আছে। এরপরে আসবো, তিনি যাবেন ব্রিটিশ মিউজিয়ামে। তো সেখানে কি হলো এরপর আমরা ওটা দেখব। ব্রিটিশ মিউজিয়ামে যাওয়ার পরে তিনি যে বইগুলো সেখানে পড়বেন সেখানে দেখা যাবে যে সেগুলো কিন্তু বেশিরভাগই মেলদের লেখা, ঠিক আছে। সেই মেল রাইটাররা কিন্তু ফিমেলদের নিয়ে লিখছেন, এবং কিছু কিছু মেল রাইটার কিন্তু নারী বিদ্বেষী, এবং তারা একটা স্টিরিওটিপিক্যাল ওয়েতে মহিলাদের কিন্তু প্রেজেন্ট করেছে। মহিলাদের রাইটিং সেখানে নেই বললেই চলে লাইব্রেরিতে, ঠিক আছে। যে লেখাগুলো আছে সেগুলো কারা লিখেছে, মেলরা লিখেছে, পুরুষরা লিখেছে, এবং তারা উইমেনদের নিয়ে লিখছে, এবং তারা কী করছে, তাদের লেখার মধ্যে নারী বিদ্বেষ ফুটে উঠছে, এবং তারা বায়াসড ওয়েতে উইমেনদের পোর্ট্রে করছে। যেমন কেউ বলছে যে উইমেনরা ইররেশনাল, ঠিক আছে, তারা ইমোশনাল, ঠিক আছে, তারা ইন্টেলেকচুয়ালি সুপিরিয়র নয় মেলদের মতো, ঠিক আছে, এইভাবে, এবং তারা হচ্ছে টেম্পট্রেস, পুরুষদের ওরা টেম্প করে, ঠিক আছে। এই বিষয়গুলো কি দেখানো হচ্ছে তাদের রাইটিংয়ে, ঠিক আছে। বলছেন যে উইমেনদের ডেমন হিসেবে দেখাচ্ছেন, আবার এঞ্জেল হিসেবে দেখাচ্ছেন, আবার কেউ বলছেন এঞ্জেল ইন দ্য হাউস, এই বিষয়গুলো, ঠিক আছে, তারা ঘরে থাকবে, কাজবাজ করবে, ঠিক আছে, হাজব্যান্ডের এবং তোমার চিলড্রেনদের টেক কেয়ার করবে, এটাই ওদের কাজ, ঠিক আছে। এইভাবে একটা নেগেটিভ ওয়ে থেকে উইমেনদের পোর্ট্রে করা হচ্ছে।
ব্রিটিশ মিউজিয়ামে গেছিলেন। ভার্জিনিয়া উলফ যখন ব্রিটিশ মিউজিয়ামে গেছিলেন সেখানে তিনি লাঞ্চ করেছিলেন এবং সেই লাঞ্চের টাকাটা তিনি নিজে প্রোভাইড করেছিলেন, এবং লাঞ্চের টাকাটা যখন তিনি নিজে প্রোভাইড করেন তার মধ্যে একটা সেলফ স্যাটিসফ্যাকশন এসেছিলো, ঠিক আছে, যে আমি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, আমার কারোর উপর ভরসা করতে হচ্ছে না, আমি আমার খাবারের টাকাটাকে নিজে দিতে পারছি। তো এক রকমের কি সেলফ স্যাটিসফ্যাকশন ভার্জিনিয়া উলফ কি বা আমাদের ন্যারেটার ফিল করেছিলেন। এখানে আমরা দেখব যে ভার্জিনিয়া উলফ, ঠিক আছে, বিভিন্ন ন্যারেটারের আশ্রয় নিচ্ছেন। ওকে, মেরি বেটন, মেরি শেটন, এইসব ন্যারেটারের মধ্য দিয়ে তিনি নিজের ভয়েসটাকে কি তুলে ধরেছেন। তাহলে এই বিষয়টাও কি আমাদের মাথায় রাখা দরকার। ওর তিনি আরেকটা জিনিস বলবেন যে জুডিথ শেক্সপিয়ারের কথা বলবেন। জুডিথ শেক্সপিয়ার হচ্ছে শেক্সপিয়ারের বোন। আমরা জানি যে এলিজাবেথান এরার একজন ফেমাস নাট্যকার এবং সনেটিয়ার ছিলেন কে শেক্সপিয়ার, ঠিক আছে। তিনি অসংখ্য ড্রামা এবং সনেট লিখেছিলেন, 154টা সনেট, এবং ড্রামাও প্রায় 39-এর মতো ড্রামা তিনি লিখেছিলেন। যদিও এটা নিয়ে বিভিন্ন রকম বলে যে ড্রামা তিনি কতগুলো লিখেছিলেন। তো যাই হোক, একজন ফেমাস নাট্যকার ছিলেন এবং সনেটিয়ার ছিলেন শেক্সপিয়ার। তো এখানে তিনি বলছেন যে জুডিথ শেক্সপিয়ার, যে তিনি বলছেন যে কল্পনা করছেন যে জুডিথ শেক্সপিয়ার যদি শেক্সপিয়ারের মতো সুযোগ সুবিধা পেত, যদি এতটা মেল ডমিনেশন এই সময় না থাকতো, উইমেনদের যদি ফ্রিডম দেওয়া হতো, ঠিক আছে, উইমেনদের যদি পড়াশোনার সুযোগ সুবিধা থাকতো যেটা মেলরা পেতো ওই সময়, তাহলে কিন্তু জুডিথ শেক্সপিয়ারও নিজের ট্যালেন্টটাকে ফ্লারিশ করার সুযোগ পেত। জুডিথ শেক্সপিয়ারও কিন্তু তার ভাইয়ের মতো বা দাদার মতো কি হতে পারতো, শেক্সপিয়ারের মতো হতে পারতো, ঠিক আছে। তাহলে শেক্সপিয়ার যেমন ট্যালেন্টটা ফ্লারিশ করেছিল, সুযোগ সুবিধা পেয়েছিলেন বলে শেক্সপিয়ার তার ট্যালেন্টটাকে ফ্লারিশ করতে পেরেছিলেন, তেমনি তার বোন জুডিথ শেক্সপিয়ার, ইমাজিনারি যেটা, তিনিও কিন্তু কি শেক্সপিয়ারের মতো হতে পারতেন যদি তিনি সেই সুযোগ সুবিধাটা পেতেন। কিন্তু প্যাট্রিয়ার্কাল সোসাইটি কী করেছে, তাকে সাপ্রেস করে দিয়েছে। শেক্সপিয়ার যখন পড়তে যেতেন তাকে ঘরের কাজ করতে হতো। তো বাবা মা বলছে যে তোকে কী করতে হবে না, পড়াশোনা করতে হবে, মেয়েদের পড়াশোনা করার কি কোনো দরকার নেই, ঠিক আছে, তো দাদা তোকে পড়তে হবে না, ঠিক আছে। তাকে তাড়াতাড়ি বিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে, বিয়ের জন্য ফোর্স করা হচ্ছে কাকে, জুডিথ শেক্সপিয়ারকে। শেক্সপিয়ার যখন লন্ডনের থিয়েটারে যাচ্ছেন সেখানে তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাকে যেতে বারণ করা হচ্ছে। এই বিষয়গুলো কি তিনি বলছেন। জুডিথ শেক্সপিয়ার পড়তে চাইছেন, তার বাবা বলছেন তো পড়াশোনার কোনো দরকার নেই, তোকে বই ধরতে হবে না, ঠিক আছে। বিয়ে করতে চাইছে না, তাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। এবং এক সময় দেখা যাবে যে জুডিথ শেক্সপিয়ার তার ঘর ছেড়ে লন্ডনে পালাবে অ্যাক্ট্রেস হওয়ার জন্য, ঠিক আছে। তো সেখানে যে অ্যাক্টর ম্যানেজার ছিল সে তাকে প্রেগনেন্ট করে দেবে, ঠিক আছে। তো প্রেগনেন্ট হওয়ার পরে আলটিমেটলি কিন্তু জুডিথ শেক্সপিয়ার সুইসাইড করবে। তাহলে যে মেয়েটা পড়তে চেয়েছিল, বিয়ে করতে চায়নি, সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে চেয়েছিল, নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল, নিজের ক্রিয়েটিভিটিটাকে ফ্লারিশ করতে চেয়েছিল, নিজের ট্যালেন্টটাকে প্রকাশ করতে চেয়েছিল তার দাদার মতো, সে কিন্তু সেই সুযোগটা পায়নি। সমাজ তাকে সেই সুযোগটা দেয়নি, ওকে, প্যাট্রিয়ার্কাল সোসাইটি তাকে সেই সুযোগটা দেয়নি, যে কারণে সে শেক্সপিয়ারের মতো হতে পারেনি। ভার্জিনিয়া উলফ বলছেন হয়তো হতে পারতো যদি সমস্ত সুযোগ সুবিধা সে পেত শেক্সপিয়ারের মতো, ঠিক আছে। তাহলে কি অকালে তাকে প্রাণটা দিতে হয়েছিল প্যাট্রিয়ার্কাল সোসাইটির জন্য, ওকে। ভার্জিনিয়া উলফ উইমেনদের রাইটিং নিয়ে একটু কথা বলবেন, ঠিক আছে, যে তিনি বলবেন যে আফরা বেনের হাত ধরেই কি উইমেন রাইটিংটা ফ্লারিশ করেছিল। 17th সেঞ্চুরি তিনি লিখছিলেন এবং তিনি লেখালেখি করে নিজের লাইভলিহুডটাকে কি তিনি 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 কিছু আর্ন করে নিজের পায়ে দাঁড়াতে পেরেছিলেন, মানে তিনি একটা প্রফেশন হিসেবে রাইটিংটাকে নিয়েছিলেন আফরা বেন 17th সেঞ্চুরিতে। তারপরে আমরা দেখব যে 18th এবং 19th সেঞ্চুরিতে জেন অস্টেন আসছেন, ঠিক আছে, রোম্যান্টিকে যে তিনি লিখছেন। জেন অস্টেন আমরা জানি তিনি অনেকগুলো ফেমাস নভেল লিখেছিলেন, যেমন প্রাইড অ্যান্ড প্রেজুডিস, ওকে, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, ম্যানসফিল্ড পার্ক, ওকে, পারসুয়েশন, এইসব নভেলগুলোর জন্য কি জেন অস্টেন বিখ্যাত, ঠিক আছে। তিনি 18th এবং 19th সেঞ্চুরিতে লিখছেন। আবার আমরা দেখব যে ভিক্টোরিয়ান এজে আমাদের ব্রন্টি সিস্টার্স আছেন, ঠিক আছে, এমিলি ব্রন্টি, শার্লট ব্রন্টি, ওকে, অ্যান ব্রন্টি, তারপর আছেন জর্জ এলিয়ট। তাহলে একটা কিন্তু ধীরে ধীরে কিন্তু উইমেন রাইটাররা, ফেমাস উইমেন রাইটাররা কিন্তু তাদের একটা আইডেন্টিটি তৈরি করার চেষ্টা করছে, ঠিক আছে। আফরা বেন থেকে শুরু করে জেন অস্টেন, ঠিক আছে, শার্লট ব্রন্টি, এমিলি ব্রন্টি, অ্যান ব্রন্টি এবং কে আমাদের জর্জ এলিয়ট, ঠিক আছে। তাহলে উইমেন নোভেলিস্টরা কি তাদের একটা আইডেন্টিটি তৈরি করার চেষ্টা করছেন উপন্যাস লেখার মাধ্যমে। তিনি একজন হাইপোথেটিক্যাল মডার্ন উইমেন নোভেলিস্টের কথা বলবেন, তার নাম হচ্ছে মেরি কারমাইকেল, ঠিক আছে। ওই মেরি কারমাইকেল তিনি কী করেছিলেন, তিনি কিন্তু একটা মেল সেন্ট্রিক ন্যারেটিভ থেকে সরে এসে নিজের মতো করে
লিখতে শুরু করেছিলেন, ঠিক আছে, এবং তার লেখার মধ্যে ভার্জিনিয়া উলফ একটা লেসবিয়ানিজম খুঁজে পেয়েছিলেন। তাহলে তিনি কিন্তু মেল সেন্ট্রিক ন্যারেটিভকে ফলো না করে নিজস্ব একটা লিটারারি আইডেন্টিটি তৈরি করতে চেয়েছিলেন, মেরি কারমাইকেল এ কথাও তিনি বলেছেন। এবং লাস্টে তিনি বলবেন যে একটা অ্যান্ড্রোজিনাস আমাদের লিটারারি ট্র্যাডিশন তৈরি করতে হবে। যারা রাইটার, যারা লিখবেন, তারা কী করবেন, যে আনবায়াসড ওয়েতে লিখবেন, বায়াসড যেন হবেন না, যে কোনো একটা জেন্ডারের প্রতি বায়াস হয়ে লেখা, সে মেল হোক ফিমেল হোক, সেটা যেন না হয়, ঠিক আছে। যখন কেউ লিখবেন কোনো রাইটার, তিনি যেন আনবায়াসড ওয়েতে মেল এবং ফিমেলদেরকে পোর্ট্রে করেন, বায়াসনেস যেন না থাকে, ঠিক আছে, এটা তিনি বলবেন। এবং আলটিমেটলি তিনি ওই কলেজের স্টুডেন্টদের বলবেন যে মহিলারা যেন, তারা যেন লেখে, ঠিক আছে, তাদের মধ্য দিয়ে যেন জুডিথ শেক্সপিয়ার বেঁচে থাকে, ঠিক আছে। এবং তিনি বলবেন যে তারা যদি অথেন্টিক ওয়েতে লেখে, ঠিক আছে, তাহলে কিন্তু, বা তাদের লেখার মধ্যে যে অরিজিনালিটি থাকে, তাহলে তারা কিন্তু কি, তারা নিজের একটা লিটারারি ট্র্যাডিশন তৈরি করতে পারবে, ঠিক আছে। থ্যাংক ইউ। এটাই ছিল কি আমাদের এ রুম অফ ওয়ান্স ওন এই এসেটার বিষয়বস্তু।